আরে আমি শুধু কথার সাথে অভিনয় করেছি। এই তো আর কয়েকটা দিন মাত্র, তারপরে অভিনয় শেষ করব। আমি ভাবছিলাম ভোটের পরের দিন বাসায় কথা আর আমার বিয়ের কথা বলবো, তাই করলাম। আমার বিশ্বাস ছিল সকলে রাজি হয়ে যাবে, আর কথা তো আরো আগে রাজি হবে। মেয়েটা আমার ভালোবাসায় অন্ধ। ওপাশ থেকে ব্যক্তিটা কিছু বলতেই আবরার বলে ওঠে, হ্যাঁ, বিয়ের দিনই নূপুরকে বাসায় নিয়ে আসবো। নূপুরের নিরাপত্তার জন্যই তো এত কিছু করা। শত্রুপক্ষ ভাববে আমার সাথে কথার বিয়ে হবে, তাই তারা কথাকে আক্রমণ করতে নেবে। তখন আমি কথাকে বাঁচাতে পারবো, কিন্তু নূপুরকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আর কথাকে এগুলো বুঝিয়ে বললে ও নিশ্চয় বুঝবে। কথা এতক্ষণ দাঁড়িয়ে আবরারের বলা কথাগুলো শুনছিল। কথার মনে হচ্ছিল কেউ তার গলা চেপে ধরেছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কথা দৌড়ে আবরারের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়, আর সেখানে গিয়ে অঝরে কাঁদতে থাকে। নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে এমন প্রতারণার কথা মেনে নিতে পারছিল না। টানা 3 ঘন্টা কান্না করে নিজের সাথে যুদ্ধ করছিল কথা। আজ ভেবেছিল আরিয়ানের কাছে গিয়ে সব কিছু বলবে, কিন্তু আরিয়ান তার কোনো কথা শুনল না, উল্টো তাকে তাড়িয়ে দিল। বর্তমান আবরারের বলা কথাগুলো এখনো কথার কানে বাজছে। কথা মনে মনে ভাবছে, আবরার ভাইয়া আমাকে শুধু ব্যবহার করছে। আবরার ভাইয়া ভালোবাসে না আমাকে। কেন ভালোবাসে না? কেন? আমাকে একটু ভালোবাসলে কি হতো? আমি কি এতটাই অযোগ্য? আমাকে সবাই ব্যবহারই করে কেন? আমি যে ভালোবাসা পাওয়ার জন্য ভীষণ ছটফট করছি, সেটা কেন কেউ দেখে না? কেউ তো অন্তত আমাকে একটু ভালোবাসুক, যার মন প্রাণ জুড়ে শুধু আমি থাকবো। হ্যাঁ, আছে তো এমন মানুষ, কিন্তু সে যে অন্যের আমানত, তার ওপর আমার কোনো হক নেই। আরিয়ান ভাইয়ার জন্য শুধু আর শুধুমাত্র বৃষ্টি। কথা বসা থেকে উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে গেল। বারান্দার দেওয়াল ঘেঁষে বসে আকাশের দিকে তাকে মলিন হাসলো আর ভাবল, আমি জানি আরিয়ান ভাইয়া, তুমি হয়তো আজ অনেক কষ্ট পাচ্ছ। পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, এমন একটা দিন আসবে যখন তুমি আজকের কথাগুলো ভুলে যাবে। কেউ তোমায় তার ভালোবাসায় এমনভাবে বেঁধে নেবে যে তুমি ভুলে যাবে কথা বলতে তোমার জীবনে কেউ ছিল। দোয়া করি তুমি আর বৃষ্টি দুজনে একসাথে সুখী হও, ভালো থাকো। আমি না হয় নিজের ভালোবাসার মানুষ থেকে প্রতারিত হয়েছি, কিন্তু দোয়া করি তুমি যেন ভালো থাকো, তোমার ভালোবাসার মানুষ যেন তোমাকে আগলে রাখে। একটা দীর্ঘশ্বাস ফেলে কথা আবারও মনে মনে ভাবে, আমি মনে হয় প্রথম যে কিনা সত্যিটা জেনেও নিজের ভালোবাসার মানুষের হাত থেকে বিষের সুধা পান করছি। আমিও দেখতে চাই আবরার ভাইয়ের ভালোবাসায় আমি ঠিক কতটা নিচে নামতে পারি, ঠিক কতটা গভীর ক্ষত নিয়ে বেঁচে থাকতে পারি, ঠিক কতটা বেহায়া হতে পারি আবরার ভাইয়ের ভালোবাসায়। তাও তো নিজের মনকে এই বলে সান্ত্বনা দিতে পারবো যে আমার ভালোবাসার মানুষটা আমার ভালোবাসার পরিবর্তে দিয়েছে এক আকাশ সমান যন্ত্রণা, কিন্তু তাও তার প্রতি আমার ভালোবাসা একটুখানিও কমেনি, উল্টো নিজেকে শেষ করে তাকে ভালোবেসেছি। আচ্ছা, আমাকে ব্যবহার করে হলেও যদি আপনার ভাইয়া তার প্রেয়সীকে বাঁচাতে পারে, তাহলে তাই সই। আমি না হয় কারো ভালোবাসা পেলাম না, কিন্তু সে পাক। আমার ভালোবাসা পায়ে পিষে অন্তত সে ভালো থাকুক। কথার মনে আজ একটা গানের কিছু লাইন মনে পড়ছে, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকি অবাক জোছনা ঝুইকা পরে হাত বাড়াইয়া ডাকি, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকি অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে, তুমি আমায় ডাকলা না গো, তুমি রইলা দূরে, তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন ছুঁয়ে, হাত ইশারায় ডাকি কিন্তু মুখে বলে না, আমার কাছে আইনি বন্ধু আমারে পাইবা না,
ঘর ছাড়িয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। সকাল 11টা। কথা এবং বৃষ্টি কথার বারান্দার সোফায় বসে আছে। কথা দু পা ভাঁজ করে কোলে বালিশ জড়িয়ে চোখ মুখ শক্ত করে বসে আছে। বৃষ্টি তার পাশে বসেই কেঁদে যাচ্ছে। বৃষ্টি ভেবেছিল কথা হয়তো তাকে থামাবে, কিন্তু না, কথা কেমন যেন শক্ত হয়ে বসে আছে। মুখটা শুকিয়ে আছে, চোখগুলো অসীম সীমানায় নিক্ষেপ করা। বৃষ্টি নিজের কান্না থামিয়ে কান্না ভেজা গলায় বলে উঠল, কথা, আর কত আমার উপর রাগ করে থাকবি বলতো? বিশ্বাস কর, আসলে তখন যে আমার কি হয়েছিল, যার জন্য আমি বাহিরে পড়াশোনা করার জন্য মরিয়া হয়ে গিয়েছিলাম। আর 2 দিন আগে কানাডায় ইউএফটি ভার্সিটি থেকে আমার আবেদন নিশ্চিত করেছে। 2 দিন পর আমার ফ্লাইট। দয়া করে আমাকে ক্ষমা করে দে। আমি তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু কিছু কারণে জানাইনি। বৃষ্টির কথাগুলো শুনেও কথা নির্বাকভাবে বসে আছে। কথার এমন নির্বাকভাবে থাকাটা বৃষ্টিকে ভীষণ পীড়া দিচ্ছে। সে তো ভেবেছিল কথা এবং আরিয়ান দুজনকে পছন্দ করে, তাই তো সে বাহিরে পড়াশোনা করতে যাওয়ার জন্য এতটা উতলা হয়ে পড়েছিল। কারণ সে চায়নি কথা এবং আরিয়ানের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে থাকতে। কিন্তু কাল যখন তার মা তাকে বলল কথা এবং আবরারের বিয়ে ঠিক হয়েছে, তাও আবার এই শুক্রবারে, তখন বৃষ্টি বেশ অবাক হয়েছিল। সে তো জানতো কথা আরিয়ান এবং কথা দুজনকে ভালোবাসে, কিন্তু এখন যে কথার বিয়ে আবরারের সাথে হচ্ছে। বৃষ্টি আজ সকালেই সপরিবারের সহ জমিদার বাড়িতে আসে। আর সে এসে কথার কাছে জানতে চায় কেন সে আবরারকে বিয়ে করছে। কথা বৃষ্টিকে সাবলীনভাবে জবাব দেয় সে যে আবরারকে ভালোবাসে। কথার উত্তর জেনে বৃষ্টি আত্মগ্লানিতে ভুগে। আর তখন সে কথাকে তার বাহিরে পড়তে যাওয়ার কথা বলে, যা শুনে কথা স্থির হয়ে যায়। বর্তমান কথা, আমার কাছ থেকে এভাবে মুখ ফিরিয়ে থাকবি? দয়া করে আমাকে ক্ষমা করে দে। কথা ক্লান্ত চোখে বৃষ্টির দিকে তাকায়, কিছুক্ষণ তাকে থেকে ইশারা করে। আমি কি অনেক খারাপ বৃষ্টি? বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে তড়িঘড়ি করে বলে ওঠে, না না, তুই একটু খারাপ না। কে বলেছে এসব কথাবার্তা তোকে? কথা এবার আকাশের দিকে তাকিয়ে মলিন চোখে তাকে ইশারা করে। তাহলে তোরা আমার থেকে দূরে চলে যেতে চাস কেন? তোরা? আমি ছাড়া আর কে দূরে যাচ্ছে তোর থেকে? কথা আগের মতো ইশারা করে। আরিয়ান ভাইয়া আজ সকালে খাবার সময় আরিয়ান ভাইয়া বলেছে সে কানাডার টরেন্টো শহরে এক হসপিটালে 5 বছরের জন্য ডক্টরি করার সুযোগ পেয়েছে। ভাগ্য ভালো থাকলে হয়তো স্থায়ীভাবে সেখানে থেকে যেতে পারে। আর জানিস, কালকে সকাল 7টায় তার ফ্লাইট। কথার ইশারা বুঝতে পেরে বৃষ্টি বেশ অবাক হয়ে যায়। সে যেন বিশ্বাস করতে পারছিল না আরিয়ান বাহিরে যাবে। কিন্তু পর মুহূর্তে বৃষ্টি ভাবল সেও তো কানাডায় টর্নেডো শহরের ভার্সিটিতে চান্স পেয়েছে। তার মানে সে এখন থেকে আরিয়ানের কাছাকাছি থাকতে পারবে। বৃষ্টির ভাবনার মাঝে কথা আবারও ইশারা করে, থাক, বাদ দে এগুলো। সবার নিজস্ব স্বাধীনতা আছে, নিজের জীবন গুছিয়ে নেওয়ার হক আছে। আমি কে যে আমার জন্য সবাই জীবনে তার নিজস্ব সুখ, নিজস্ব শখ, স্বপ্ন পূরণ বিসর্জন দেবে? তোর ইচ্ছে হয়েছে তুই দূরে যাচ্ছিস, আরিয়ান ভাইয়ের ইচ্ছে হয়েছে সেও দূরে যাচ্ছে, আমি বাধা দেয়ার কে? এখন এসব ছাড়। আরে কাল তো আমার বিয়ের শপিং করতে হবে না? চল চল, আবরার ভাইয়া 12টার মধ্যেই তৈরি থাকতে বলেছিল। এখন তৈরি হতে হবে, ঘরে চল। কথা ইশারা করেই নিজের চোখের পানি লুকিয়ে তাড়াতাড়ি করে রুমে চলে যায়। আর বৃষ্টি কথার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আবরার, কথা, বৃষ্টি, মাহিবা, সাহিল, ইমন, আহান এবং আহানের বউ ইতি এসেছে শপিং মলে কথা এবং আবরারের জন্য বিয়ের শপিং করতে। আহান আরিয়ানকে বলেছিল তাদের সাথে শপিংয়ে আসতে, কিন্তু আরিয়ান কাজের অজুহাত দেখিয়ে আসেনি। মাহিবা, বৃষ্টি এবং ইতি মিলে তাদের জন্য শপিং করছে। আহান, ইমন, সাহিল মেন সেকশনে তাদের জন্য শপিং করছে। আর কথা এবং আবরার মিলে কথার জন্য বিয়ের শাড়ি
পছন্দ করছে। আবরার কথাকে যা দেখায় কথা তাই না করে দেয়। হয়তো বলে তার এই রং পছন্দ না, না হলে বলবে এই শাড়ির কাজ ভালো না হলে শাড়িটা আরামদায়ক হবে না। আবরার কথার এমন ব্যবহারে কিছুই বুঝে উঠতে পারছে না। আর আবরার খেয়াল করছে কথাকে আজ কেমন অন্যমনস্ক লাগছে। আবরার ভেবে পাচ্ছে না কথার কি হয়েছে। আবরারের ভাবনার মাঝেই কথা আবরারকে ইশারা করে। আমি এই কালো লেহেঙ্গাটা নিব ভাইয়া, এটা ট্রায়াল রুমে গিয়ে পরে দেখে আসি। কথা আবরারকে কিছু বলার সুযোগ না দিয়ে লেহেঙ্গা নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। আর আবরার কথার চলে যাওয়ার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভাবতেও পারেনি কথা এভাবে তাকে ইগনোর করে চলে যাবে। ট্রায়াল রুমে কথা ট্রায়াল রুমের দরজায় সিটকিনি দিয়ে দরজা আটকাতে নিয়েছিল, কিন্তু তার দরজা লাগানোর আগেই হুট করে কে যেন ট্রায়াল রুমে ঢুকে দরজা আটকে দেয়। এভাবে কাউকে কথা তার ট্রায়াল রুমে দেখতেই থতমত খেয়ে যায়, কিন্তু পরক্ষণেই উক্ত ব্যক্তিটাকে দেখে কথা বেশ রেগে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে আয়াজ খান। আয়াজ খান হাসি মুখে তার হাতে করে একটা লাল লেহেঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াজ খানের পরনে আজ কালো টি শার্ট, কালো প্যান্ট, হাতে কালো রিসার্চ মাইনের ঘড়ি, পায়ে কালো স্লিকার, চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে রাখা, জিম করা ফর্সা শরীরে কালো রংটা যেন বেশ ফুটে উঠেছে আয়াজের শরীরে। আমাকে এভাবে দেখো না, আমার না হওয়া ময়না বউ, আমার লজ্জা লাগে। আয়াজের কথায় কথার হুঁশ আসে। সে আয়াজকে দেখে রেগে মেগে ইশারা করে। এই, আপনি এখানে এই মেয়েদের ট্রায়াল রুমে কি করেন? হ্যাঁ, এমপি হয়েছেন দেখে কি এখন যেখানে সেখানে ঢুকে পড়বেন নাকি? এক্ষুনি বের হন এখান থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করব বলে দিলাম। আয়াজের কথার ইশারা বুঝতে পেরে বেশ উচ্চস্বরে হেসে উঠল। আয়াজের হাসি দেখে মনে হচ্ছে কথা কোনো দারুণ জোকস বলেছে। আয়াজ হাসতে হাসতে বলে উঠল, সিরিয়াসলি আমার না হওয়া ময়না বউ, তুমি চিৎকার করবে? আচ্ছা করো তো, আমিও দেখি আমার না হওয়া ময়না বউ কতটা জোরে চিৎকার করতে পারে। কথাগুলো বলে আয়াজ আবারও হেসে দিল। আয়াজের কথা শুনে কথার মাথার টনক নড়ল। ঠিকই তো, সে চিৎকার করবে কিভাবে? যে কথাই বলতে পারে না সে করবে চিৎকার, কিন্তু আয়াজকে এভাবে জিততে দিলে তো হবে না। তাই কথা আয়াজের কথার পাত্তা না দিয়ে আগের ভঙ্গিতেই ইশারা করে। আপনি বের হবেন এখান থেকে। আয়াজ নিজের হাসি থামিয়ে গা ছাড়া ভাবে বলে ওঠে, হ্যাঁ বের হব, কিন্তু তার আগে তুমি এটা পরে দেখো তো এটা তোমার শরীরে হয় কিনা। আয়াজের হাতে থাকা লেহেঙ্গাটা দেখিয়ে কথা আয়াজের কথার পরিপ্রেক্ষিতে ভ্রু কুঁচকে আয়াজকে ইশারা করে। আপনার লেহেঙ্গা আমি পরবো কেন? আরে আমার বিয়েতে তুমি আমার পছন্দ করা জিনিস পরবে না তো কোন মন্টুর পছন্দ করা জিনিস পরবে? আয়াজের কথা শুনে কথা অবাক ও বিরক্ত মিশ্রিত ভঙ্গিতে বলে উঠল। আপনার বিয়ে হচ্ছে কবে? এই তো কালকে। গা ছাড়া ভঙ্গিতে। ও, তাহলে আপনার পছন্দের জিনিস আপনার বউকে গিয়ে পড়ে না, আপনার আমার কাছে কি? আরে আমি তো আমার বউয়ের কাছে এসেছি, এখন তুমি এত কথা না বলে লেহেঙ্গাটা পরো তো। ও সরি, তুমি কথা বলবে কিভাবে? আচ্ছা এত ইশারা না করে এই লেহেঙ্গাটা পরো। কথা এবার বেশ রেগে ইশারা করলো। আজব মানুষ তো আপনি। এই আপনার মাথা ঠিক আছে? কি সব বলছেন এগুলো? আমি আপনার বউ মানে? দেখুন দয়া করে এখান থেকে চলে যান। আয়াজ কথার ইশারা বুঝতে পেরে এবার তার চোখ মুখ গম্ভীর করে কথার দিকে এগোতে থাকে। আয়াজকে এভাবে এগিয়ে আসতে দেখে কথা থতমত খেয়ে যায়। আয়াজ যতই কথার দিকে এগোচ্ছে ততই কথা পিছিয়ে যাচ্ছে। এমন করতে করতে এক সময় কথার পিঠ দেওয়ালে লেগে যায়। আর তখনই আয়াজ তার দু হাত দেওয়ালে রেখে কথাকে আবদ্ধ করে নেয়। কথা আয়াজের এমন কাণ্ডে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আয়াজ কথার কানের কাছে নিজের মুখ নামিয়ে ধীর আওয়াজে বলে উঠল। কথাগুলো বলে আয়াজ কথার দিকে তাকিয়ে চোখ মারল। কথা আয়াজের কথা শুনে রাগে ফুঁসছে। আয়াজ কথার থেকে দূরে সরে দাঁড়িয়ে তার হাতে থাকা লেহেঙ্গাটা কথার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও ঝটপট লেহেঙ্গাটা পরে নাও। যদি ইশারা করে আর ফালতু কথা বলো তাহলে আই সোয়ার আমি নিজে তোমাকে লেহেঙ্গা পরিয়ে দিব বলে দিলাম। আমি বাহিরে যাচ্ছি, তোমার হাতে মাত্র 5 মিনিট সময় আছে। কথাগুলো বলে আয়াজ সেখান থেকে চলে যায়। কথা আয়াজের চলে যাওয়ার দিকে তাকে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সে পারছে না তার জীবনের হিসাব মিলাতে। কি থেকে কি হচ্ছে কিছুই সে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে আয়াজ ট্রায়াল রুমের বাহিরে এসে আপন মনেই বলে ওঠে, কি বউ আমার, হ্যাঁ ভেবেছিলাম আমার ময়না বউ কথা বলতে পারে না, ভালোই হয়েছে। সারা জীবন আমি বলবো আর সে শুনবে, কিন্তু ওমা সে কথা না বলতে পারলে কি হবে? ইশারাতেই তো সব উসুল করে নেয়। উফ আল্লাহ।
ঠিক 5 মিনিট পর কথা টাইল রুমের দরজা খুলে বাহিরে আসে। আয়াস এতক্ষণ উল্টো ঘুরেছিল। দরজা খোলার আওয়াজ পেতেই আয়াসের পেছনে ঘুরে তাকায়, আর পেছনে ঘুরতেই আয়াস স্তব্ধ হয়ে যায়। কথা একটা লাল রঙের লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার নিচের পাটটা অনেক সুন্দর কারুকাজ করা, তার সাথে সাদা পাথর বসানো। লেহেঙ্গার ওড়নায় সাদা পাথর বসানো, সব মিলিয়ে লেহেঙ্গাটা এক কথায় অসাধারণ। কথার ফর্সা শরীরে লেহেঙ্গাটা যেন ফুটে উঠেছে। আয়াজের কাছে কথাকে এক জীবন্ত গোলাপ মনে হচ্ছে। কথার মাথায় ওড়না থাকায় কেমন বউ বউ লাগছে। আয়াজ তার বুকের বাঁ পাশে হাত দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমার ময়না বউ দেখি বিয়ের আগে আমাকে মেরে বিধবা উপাধি পেয়ে যাবে। কন্ট্রোল আয়াজ, কন্ট্রোল। কথা চোখ মুখ ভার করে আয়াজের সামনে এসে দাঁড়ায়। আয়াজ দুষ্টু হেসে কথার উদ্দেশ্যে বলে ওঠে, এইভাবে শেওড়া গাছের পেতনির মতো মুখটা বানিয়ে রেখেছো কেন? তোমাকে দেখে তো আমার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়ে গেছে। আয়াজের কথা শুনে কথা রাগী দৃষ্টিতে তাকায়। আয়াজ কথার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, যাক, লেহেঙ্গাটা একদম পারফেক্টভাবে তোমার গায়ে মানিয়েছে। বলতে হবে আমার পছন্দ বরাবরই অনন্য। এখন যাও, লেহেঙ্গাটা খুলে তোমার জামা পরে আসো। কথা রাগী মুখ নিয়ে সেখান থেকে আবারও টাইল রুমে চলে যায়। সেখানে গিয়ে লেহেঙ্গা খুলে নিজের জামা পরিধান করে আসে। কথা বাহিরে এসে লেহেঙ্গাটা আয়াজের হাতে ধরিয়ে দেয় আর সেখান থেকে চলে যেতে নেয়। ঠিক তখনই আয়াজ কথার হাত ধরে থামিয়ে দেয়। আয়াজ কথার হাত ধরে টেনে তার সামনে নিয়ে আসলো। কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়াজ কথাকে দেখে মুচকি হেসে কথার দিকে কিছুটা ঝুঁকলো। আয়াজের উচ্চতা 6 ফুট আর কথা 5 ফুট। আয়াজের সামনে কথা নিতান্তই একটা বাচ্চা, তাই তো কথার সাথে কথোপকথন করার জন্য আয়াজেরকে ঝুঁকতে হয়। আয়াজ কথার দিকে সামান্য ঝুঁকে ধীর আওয়াজে বলে ওঠে, সব সময় নিজের আত্মসম্মানটা বজায় রাখার চেষ্টা করো। সকলের কাছে নিজেকে দুর্বল প্রকাশ করলে সবাই তোমাকে তুচ্ছ ভেবে ছুঁড়ে ফেলবে। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলা শিখো। আর হ্যাঁ, তোমার ওই না হওয়া জামাই মানে মিস্টার আবরার ফায়াজ খানের থেকে দূরত্ব বজায় রেখে চলাচল করবে। ভবিষ্যতে যদি আমার চোখে পড়েছে তোমরা দুজন দুজনের সাথে টিকটিকির মতো চিপকে আছো, তাহলে মনে রেখো আয়াজ খান ভালোর ভালো আর খারাপের খারাপ। কথাগুলো বলে আয়াজ সেখান থেকে চলে যায়। আর কথা আয়াজের কথার অর্থগুলো বোঝার চেষ্টা করে। আজ শুক্রবার, আবরার এবং কথার বিয়ের দিন। সকাল থেকেই জমিদার বাড়ির প্রত্যেকটা সদস্য বেশ ব্যস্ত সময় পার করছে। জমিদার বাড়ির 2 ছেলেমেয়ের বিয়ে বলে কথা, হোক না বিয়েটা ঘরোয়াভাবে, তবুও বিয়েতে কোনো কমতি থাকা একদমই উচিত নয়। কথা নিজের রুমের ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। পার্লারের মেয়েরা কথাকে সাজিয়ে দিচ্ছে। কথার পরনে সেই কালো লেহেঙ্গা। আচ্ছা, বিয়েতে কেউ কালো পরে, কিন্তু কথা পড়েছে এই কালো রঙের মতোই। কথার জীবনটা অন্ধকারে পরিপূর্ণ, তাই তো সে কালো লেহেঙ্গা বেছে নিয়েছে। কথা আয়নার দিকে তাকিয়ে ভেবে চলছে সকালের কথা। আরিয়ান আজ সকাল 7টায় ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে চলে গিয়েছে। সবাই কত বারণ করলো অন্তত আজকের দিনটা থেকে যেতে। এমনকি রাইমা খান অর্থাৎ আরিয়ানের মা, তিনি কেঁদে কেটে বুক ভাসিয়ে দিলেন। তবুও আরিয়ানের মন গলেনি। আরিয়ান নিজের সিদ্ধান্তে অটল। কথা এসব দূর থেকে দেখেছিল। আরিয়ান বিদায়ের সময় কথার দিকে ফিরেও তাকালো না। কথা তা দেখে মলিন হাসলো। সে জানে তার আরিয়ান ভাইয়া তার উপর ভীষণ রেগে আছে, কিন্তু সে যা করছে সব আরিয়ানের ভালোর জন্যই করছে। পার্লারের মেয়েটাকে কথা বর্তমানে ফিরে আসে। আপু, দেখে আপনাকে কতটা সুন্দর লাগছে। আজ পর্যন্ত কত কনেকে সাজালাম, কাউকে আপনার মতো এতটা সুন্দর লাগেনি। বিশ্বাস করুন, আপনার চেহারায় আলাদাই একটা মায়া আছে। হ্যাঁ, ঠিক বলেছিস। মাশাআল্লাহ, আপনার উপর যেন কারো নজর না লাগে আপু। কথার পরনে কালো সুপূর্ণ কারুকাজ করা কালো লেহেঙ্গা। লেহেঙ্গায় ছোট ছোট সাদা পাথর বসানো, যার ফলে লেহেঙ্গাটা বেশ চিকচিক করছে। মাথার মাঝে সিঁথি করে হালকা দুপাশে ফুলিয়ে রাখা, খোপায় গোলাপ ফুল দিয়ে মোড়ানো, গলায় ডায়মন্ডের নেকলেস যা একটু পরপর চিকচিক করে উঠছে, কানের নেকলেসের সাথে ম্যাচ করা ইয়াররিং, মুখে বিয়ের ভারী সাজ, 2 হাতে কালো কাচের চুড়ি। সব মিলিয়ে কথা পরীর থেকে কম লাগছে না। কথা মেয়েগুলোর কথা শুনে মৃদু হাসে। এত সুন্দর রূপ দিয়ে কি করবে সে, যে রূপ নিজের ভালোবাসার মানুষকেও বাঁধতে পারল না। কথার ভাবনার মাঝেই সেখানে ইতি এবং বৃষ্টি এসে হাজির হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ননদিনী, ওপস সরি, মানে আমার বড় যাকে কত সুন্দর লাগছে গো।
আজ তো আবরার ভাই কথাকে দেখেই বেহুশ হয়ে যাবে। কি বলো বৃষ্টি? ঠিক বলেছ ভাবি। কথা তোকে আজ যা লাগছে না, দেখিস আবরার ভাইয়া যেন হার্ট অ্যাটাক করে না বসে। বৃষ্টি এবং ইতির কথা শুনে কথা মলিন হাসে, কারণ সে তো জানে আবরার তার মোহে কোনোদিনও আটকাবে না। কারণ আবরার যে অন্য কারো কথা আজকের কি ঘটবে তা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আসমা আলী খান কথার রুমে এসে তাড়া দিতে থাকলেন কথাকে নিয়ে নিচে যাওয়ার জন্য। কাজী সাহেব এসে পড়েছে। বৃষ্টি ইতি কথাকে ধরে নিয়ে নিচের দিকে অগ্রসর হলো। কথা যতই কদম এগোচ্ছে ততই তার বুকটা কেঁপে উঠছে। এই তো আর কিছুক্ষণ, এরপরই তো তার বিয়ে ভেঙে যাবে, তার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাবে। আচ্ছা, এগুলো কথা সহ্য করতে পারবে তো? কথাকে উপরে উপরে যতটা শক্ত দেখাচ্ছে সে ততটাই ভেতর দিয়ে ভেঙে পড়ছে। জমিদার বাড়ির ড্রয়িং রুমে কাজী সহ বাড়ির সকলে উপস্থিত। শুধু উপস্থিত নেই আবরার। আহান বারবার আবরারকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আবরারের ফোন বন্ধ। জমিদার বাড়ির প্রত্যেকটা সদস্য বেশ বিচলিত আবরারের এই কাজে, কিন্তু সবার মাঝে কথা বেশ শান্ত ভঙ্গিতে বসে আছে। মনে হচ্ছে এগুলো সে আগে থেকেই জানতো। কথা সোফায় শান্ত ভঙ্গিতে বসে তাকিয়ে আছে একজনের দিকে, আর সে হলো আয়াস। কথা এখানে এসে আয়াসকে দেখে বেশ অবাক হয়। পরে জানতে পারে জাফর আলী খান আয়াসকে আমন্ত্রণ জানিয়েছে। সিলেটের নতুন এমপি বলে কথা। তাকে কি জমিদার বাড়ির বিয়েতে আমন্ত্রণ না দিয়ে পারে যায়? নতুন এমপি হওয়ার সুবাদে আয়াস আজ এখানে। আয়াস একটা চেয়ারে বসে শান্ত ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসে আছে। পরনে তার কালো রঙের পাঞ্জাবি, পায়জামা এবং সাদা মুজিব কোট, পায়ে কালো জুতা, হাতে সব সময়ের মতো রিসার্চ মাইন্ডের নামক কালো ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। সব কিছু মিলিয়ে এমপি ভাব দেখা যাচ্ছে আয়াজের মাঝে। কথা আয়াজের দিকে একধানে তাকিয়ে আছে, আর আয়াজ সে তো সেই প্রথম থেকেই তার না হওয়া ময়না বউয়ের দিকে তাকিয়ে আছে। আয়াসা কথাকে প্রথম দেখাতে তার দু একটা হার্টবিট মিস হয়ে যায়। আয়াসা ভাবতেও পারেনি কথাকে কালো রঙে এত মানাবে। আয়াসা পারছে না তো এখানেই তার ময়না বউকে নিয়ে চলে যেতে, কিন্তু না, এত তাড়াহুড়া করা একদম ভালো নয়। এখনও তো কত নাটক দেখা বাকি। প্রায় ঘন্টাখানিক পর আবরার জমিদার বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আবরারকে দেখে আহান দৌড়ে আসে। আরে ভাইয়া, তুমি কোথায় ছিলে? আমি কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ দেখাচ্ছিল। আবরার আহানের কথার প্রতি উত্তরে কিছু না বলে তার পিছন থেকে হাত ধরে সামনে নিয়ে আসে একজন শ্যামা মেয়েকে, যার পরনে লাল জামদানি শাড়ি, চুলগুলো বেলি ফুলের মালা দিয়ে খোপা করা, মুখে হালকা সাজ। আহান বেশ অবাক হয়ে আবরারের সাথে একজন মেয়েকে দেখে। আবরার মেয়েটার হাত ধরে জমিদার বাড়িতে প্রবেশ করে। আবরার মেয়েটার হাত ধরে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই জমিদার বাড়ির প্রত্যেকটা সদস্য হতবাক হয়ে আবরারের দিকে তাকিয়ে রয়। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। সকলের মাঝে জাফর আলী খান আবরারের সামনে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, এসব কি আবরার? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর এই মেয়েটাই বা কে? জাফর আলী খানের কথা শুনে আবরার মাথা নিচু করে ফেলে এবং ধীর আওয়াজে বলে ওঠে, ওর নাম নূপুর, আমার স্ত্রী। আবরারের এই কথায় যেন ড্রয়িং রুমে বিস্ফোরণ ঘটায়। সকলে অবাক নয়নে মনে হাজার প্রশ্ন নিয়ে আবরারের দিকে তাকায়। জাফর আলী খান আগের থেকে এবার বেশ চেঁচিয়ে বলে ওঠে, কি সব বলছো তুমি এগুলো আবরার? ও যদি তোমার স্ত্রী হয় তাহলে তুমি আজ এই বিয়ের নাটকটা কেন করলে? কেন বললে তুমি কথা দাদুভাইকে বিয়ে করতে চাও? আমরা কি তোমাকে জোর করেছিলাম কথা দাদুভাইকে বিয়ে করতে, নাকি তুমি নিজে এসে আমাদের কাছে বলেছিলে? তাহলে আজ এই নাটকের মানে কি? জবাব দাও। কেন এই জঘন্য নাটকটা করলে তুমি? আমার কথা দাদুমণির জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেললে কেন? এই স্পর্ধা কে দিয়েছে তোমাকে? এতগুলো কথা বলে জাফর আলী খান হাঁপাচ্ছে, রাগে তার হাত পা কাঁপছে। আবরার জাফর আলী খানের দিকে তাকে ধীর আওয়াজে শুধালো, আজ আমি তোমায় কিছু বলতে পারছি না দাদু ভাই, আমাকে ক্ষমা করো। সময় হলে সব বলবো। আর নূপুর আমার স্ত্রী, এই কথাটা তোমাদের সকলকে মেনে নিতে হবে। আবরার ধীর পায়ে কথার সামনে গিয়ে দাঁড়ালো। আবরার কথার সামনে আসতেই কথা একটা মলিন হাসি দিল। সে নিজের কাপা কাপা শরীর নিয়ে কোনো মতে আবরারের মুখোমুখি উঠে দাঁড়ালো। আবরার কথাকে কিছু বলার আগে কথা মলিন হেসে কাপা কাপা হাত দিয়ে ইশারা করলো, আমার সাথে এমনটা না করলেও পারতেন আবরার ভাই। আর যদি আমাকে এভাবেই ব্যবহার করার ছিল তাহলে আগেই বলে দিতে। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো এই কথা তোমাকে কতটা ভালোবাসে।
তোমার এক কথায় আমি আমার নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিলাম। কথা আমার কথা আবরারকে থামিয়ে দিয়ে নিঃশব্দে কান্না করতে করতে আবারও ইশারা করলো। তুমি তো জানতে এই বাড়িতে আমার অবস্থানটা ঠিক কেমন। এই বাড়িতে প্রতিনিয়ত সবাই আমাকে আমার মায়ের কারণে তিক্ত কথা বলতে দ্বিধা করে না। সেখানে আজ তুমি নিজে বিয়ের আসরে বিয়ে ভেঙে অন্য কাউকে সাথে করে নিয়ে আসলে। বিশ্বাস করো আবরার ভাইয়া, তারা কেউ তোমাকে দোষারোপ করবে না। সবাই হাসি মুখে তোমাদের দুজনকে মেনে নেবে। কিন্তু আমার কি হবে জানো? আমার এই বাড়িতে থাকা এখন দুঃসাধ্য হয়ে যাবে। সকলে বলবে আমার মায়ের পাপের কারণে আজ আমার সাথে এমন হয়েছে। আচ্ছা, আমি কি এতটাই অধম? কথার ইশারা উপস্থিত সকলে বুঝতে পারছে। বৃষ্টি, ইতি, মাহিবা, আহান, ইমন, সাহিলের চোখে আজ পানি। জাফর আলী খান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আয়াস বেশ শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে আছে। তার মনের ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। আজ এই প্রথম আবরারের মনে কথার জন্য কষ্ট অনুভব হচ্ছে। আচ্ছা, সে কি নিজের ভালোবাসাকে রক্ষা করতে গিয়ে খুব জঘন্য একটা কাজ করে ফেলেছে? কথা আবরারের পাশে থাকা নূপুরের দিকে তাকায়। নূপুরের চেহারাটা শ্যামা হলে কি হবে, বেশ মায়া দিয়ে ভরা। নূপুর আবরারের হাত নিজের হাত দিয়ে আঁকড়ে ধরে তার ডাগর ডাগর চোখ দিয়ে আশেপাশে চোখ বুলাচ্ছে। কথা ভাবছে হয়তো নূপুর ভয় পাচ্ছে তাই এমন করছে। কথা নূপুরের সামনে গিয়ে নূপুরের গালে হাত দিয়ে অশ্রু চোখে ইশারা করল। তুমি আসলে অনেক ভাগ্যবতী। কত সহজেই আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলাম বলো। আর আমাকে দেখো, এত রূপ থাকা সত্ত্বেও নিজের মনের মানুষকে নিজের করে পেলাম না। তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। দোয়া করি তোমরা যেন সুখে থাকো। সৃষ্টিকর্তা যেন আমার রুহের হাই তোমাদের গায়ে না লাগায়। কথা ধীর পায়ে জাফর আলী খানের সামনে গিয়ে দাঁড়ায়। জাফর আলী খান কথাকে দেখে ভেজা গলায় শুধালেন, আমাকে ক্ষমা করে দিস কথামণি। আমি পারলাম না জোনাকির দেওয়া ওয়াদা পূরণ করতে, পারলাম না তোকে আগলে রাখতে। কথা জাফর আলী খানের দিকে অশ্রু মাখা চোখ নিয়ে মলিন হেসে ইশারা করল। কে বলেছে তুমি আমাকে আগলে রাখতে পারোনি? এই পৃথিবীতে আমার সবচেয়ে আপন বলতে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা তুমি। তাই এসব অযথা কথা বলো না, আর তাদের বিয়েটা মেনে নাও। না, এটা আমি কখনোই করতে পারবো না। কথা কিছু ইশারা করতে নিবে তার আগেই রাইমা খান বলে উঠলেন, কেন মানতে পারবেন না বাবা? আমি আগেই বলেছিলাম কথার সাথে আবরারের বিয়ে হতে দেন না। যে দেখেন, আপনার কথাই মনি হয়তো কোনো আকাম কোকাম করেছে, যা আমার ছেলে জানতে পেরেছে, তাই হয়তো আবরার এমনটা করেছে। এতে আবরারের কোনো দোষ নেই। দরকার হলে আবরারের সাথে নূপুরের আবারও এখানেই বিয়ে হোক। রাইমা খানের এহেন তিক্ত কথায় প্রায় সকলের মুখ কুঁচকে নিয়েছে। জাফর আলী খান রাইমা খানের উদ্দেশ্যে কড়া কিছু বাক্য বলতে নেবে, তখনই কথা জাফর আলী খানের হাত ধরে নেয় আর চোখ দিয়ে ইশারা করে শান্ত থাকার জন্য। কথা ইশারা করে জাফর আলী খানের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি আবরার ভাইয়া আর নূপুর আপুর বিয়ের ব্যবস্থা করো দাদু। আশা করি তুমি অন্তত আমার কথাটা শুনবা। কথার ইশারা বুঝতে পেরে জাফর আলী খান চুপসে যান এবং তার আদেশেই আবরার এবং নূপুরের বিয়ে আরম্ভ হয়। আবরারের বিয়ের পুরোটা সময় কথা এক কোণায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। আবরার যখন সবার সামনে কবুল বলল তখন কথার মনে হচ্ছিল কেউ হয়তো তার কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। আবরারের পর নূপুরও সাবলীনভাবে কবুল বলে দেয়। নূপুর সেই প্রথম থেকেই শান্ত হয়েছিল, না কারো দিকে তাকিয়েছে, না কারো সাথে কথা বলছে। সর্বক্ষণ আবরারের হাত আঁকড়ে ধরেছিল। আবরার এবং নূপুরের বিয়ে সম্পূর্ণ হতেই আশেপাশে কান্না ঘোষা শুরু হয়ে যায়। সকলে রাইমা খানের কথাকে প্রাধান্য দেয়। সকলে ভাবতে থাকে হয়তো কথার মধ্যে কোনো দোষ আছে। কথা সকলের এমন তিক্ত বাণী শুনতে পায়। জাফর আলী খান মলিন চোখে কথার দিকে তাকিয়েছিল। হঠাৎ করে কথা এমন কাজ করে বসে যা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। ভরা বিয়ের আসরে ঘর ভর্তি লোকের সামনে বিয়ের ভারী সাজগোজে দাঁড়িয়ে আছে কথা। চোখে তার প্রিয় মানুষ ও আপন মানুষদের প্রতি জমা করা হাজারো অভিযোগ, অভিমান।
কথা চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে পা বাড়ায় সামনের দিকে। আয়াজ খান পায়ের উপর পা তুলে চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে আছে। মুখে তার রহস্যময় হাসি, চোখে তার প্রতিশোধের আগুন। কথা তার বিয়ের ভারী লেহেঙ্গা দু হাত দিয়ে হালকা উঁচিয়ে ধরে ধীর পায়ে আয়েজ খানের সামনে এসে দাঁড়ালো। আয়েজ খান কথাকে দেখেও আগের ভঙ্গিতেই বসে আছে। কথা এবার উপস্থিত সকলের দিকে একবার তাকালো, তারপর একটা বড় নিঃশ্বাস নিয়ে আয়েজ খানের উদ্দেশ্যে ইশারা করলো। আমাকে বিয়ে করবেন নেতা সাহেব? কথার ইশারা বুঝতে পেরে আয়াজ খানের মুখে ফুটে উঠল কাঙ্ক্ষিত জিনিস সহজেই পেয়ে যাওয়ার প্রশান্তির হাসি। আয়াজ খান এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের পাঞ্জাবি ঠিক করতে গা ঝাড়া ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ করা যায়। কথার এহেন ইশারা বুঝতে পেরে জমিদার বাড়ির সকলে হতবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় আবরার। সে এতক্ষণ খেয়ালই করেনি আয়াজ যে এখানে উপস্থিত। জাফর আলী খান দ্রুত কথার সামনে এসে শুধালেন, তুমি এসব কি বলছো দাদু ভাই? তুমি এমপি আওয়াজ খানকে বিয়ে করবে? হ্যাঁ করব। যেখানে আমার সমস্যা নেই, এমপি আয়াজ খানের সমস্যা নেই, সেখানে আশা করি তোমাদেরও সমস্যা থাকার কথা না। তোমরা তো এটাই চেয়েছিলেন আমি যেন তোমাদের জীবন থেকে চলে যাই। নাও আজ তোমাদের ইচ্ছা পূরণ করে দিচ্ছি। ইশারা করে সকলের উদ্দেশ্যে। কিন্তু আয়াজ এতক্ষণ ধরে নীরব ছিল, সে এখন বেশ গম্ভীরভাবেই বলে ওঠে, এখানে কোনো কিন্তু জায়গা নেই জমিদার জাফর আলী খান। আমি কথাকে বিয়ে করব, আর তা আজই। আশা করি আপনাদের এতে কোনো অমত থাকবে না। আয়াজ কথার দিকে তাকিয়ে, চলো ময়না বউ। কোথায়? বিয়ে করতে। কিন্তু আমাদের বিয়ে তো এখানে, এই জমিদার বাড়িতে হবে। না এখানে হবে না। কেন? এসব এরা গেরা নাট্যগেরাদের সামনে হবে আয়াজ খানের বিয়ে? অসম্ভব। এই বলে আয়াজ কথার হাত ধরে সামনে অগ্রসর হয়, কিন্তু কিছু একটা মনে পড়তেই দাঁড়িয়ে যায়। পেছনে ফিরে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আজকের পর থেকে এমপি আয়াজ খানের স্ট্যাম্প দিয়ে কবুল বলা স্ত্রীর দিকে যদি কেউ আঙুল তুলে কথা বলার চেষ্টা করেছে, তাহলে সে যেন তখন থেকেই তার আত্মার মাগফিরাত কামনা করতে থাকে। মাহাদিবা খান কথা আজকে থেকে আয়াজ খানের বউ, তাই তার সাথে যারা যারা অবিচার করেছে জমিদার বাড়ির সকলের দিকে গম্ভীর চোখে তাকিয়ে, তাদের খারাপ সময় আজ থেকে শুরু হলো, তৈরি থাকবেন। এই বলে আয়াজ কথার হাত ধরে জমিদার বাড়ি থেকে বের হয়ে গেল। আয়াজ কথাকে নিয়ে গাড়ির সামনে আসলো। গাড়ির পেছনের দরজা খুলে দিয়ে কথাকে ইশারা করলো গাড়িতে বসার জন্য। কথাও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসলো। আয়াজ গাড়ির ওপর পাশের দরজা দিয়ে কথার পাশে বসলো, আর ড্রাইভিং সিটে এরশাদ বসা। আয়াজ এরশাদকে বলে ওঠে,